নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিস্ফোরক একটা প্রেস কনফারেন্স করলেন রাহুল গান্ধী এবং প্রাথমিকভাবে তিনি এই মুহূর্তে সরাসরি কিন্তু বলে দিলেন যে নরেন্দ্র মোদী অমিত শাহের শেষের শুরু হয়ে গিয়েছে এবং সেটা তিনি দেখতে পাচ্ছেন। मैं आपको बता रहा हूं, आप लिख लो, जिस दिन तक नरेंद्र मोदी अपना इस्तीफा नहीं देंगे, अमित शाह नहीं हटेगा, उस दिन तक नरेंद्र मोदी और अमित शाह नहीं सो पाएंगे। उनको हम जगा के रखेंगे, पूरी रात जगा के रखेंगे, जब तक वो कोलैप्स करके कहें कि भैया ये हमारी बस की नहीं है, माफ करो, छोड़ दो हमें। তিনি বলছেন যে এর পরবর্তীতে যতক্ষণ না পর্যন্ত নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ইস্তফা দিয়ে বলবেন যে আমরা আর পারছি না, ততদিন পর্যন্ত তারা ঘুমোতে পারবেন না। একদম সরাসরি এইভাবে হামলা করেছেন রাহুল গান্ধী এবং তার পরবর্তীতে তিনি যে কাজটা করলেন সেটা আরো মারাত্মক। তার কারণ একদম সরাসরি রাহুল গান্ধী একটা ইনফরমেশন এই মুহূর্তে দিয়েছেন, যেটা অবশ্যই কিন্তু এই মুহূর্তে সরকারের যে পরিকাঠামো সেটাকে প্রশ্নের মুখোমুখি ফেলে। তার কারণ পিএমও অর্থাৎ প্রাইম মিনিস্টার্স অফিস, আমাদের দেশের সবচেয়ে নিরাপত্তা যুক্ত যে অফিস, সবচেয়ে হাইয়েস্ট যে অফিস, প্রাইম মিনিস্টার যে অফিসে বসেন, সেই পিএমওর যে আধিকারিকরা, তাদের কাছ থেকে রাহুল গান্ধী খবর পাচ্ছেন, সিক্রেট খবর পাচ্ছেন, তিনি তেমন কথা তিনি বলছেন। अभी ये मीडिया वाले आपको बता नहीं रहे, मुझे मालूम है। आजकल भैया मैं आपको बता रहा हूं, मोदी जी के ऑफिस के अंदर से मुझे इंफॉर्मेशन मिलती है এবং এর সরাসরি আমরা প্রমাণও তো এর আগে পেয়েছি। তার কারণ যেদিন ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন দুপুরবেলা, তার ঠিক কয়েক ঘন্টা আগে রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে বলেন যে আমার কাছে খবর আছে যে ধর্মেন্দ্র প্রধানকে অন্য কোন ডিপার্টমেন্টে সরিয়ে দেওয়া হবে এবং তার ইস্তফা করানো হবে না। এবং সেই জায়গাটা তো অবশ্যই পরবর্তীতে বেরিয়ে এলো সঠিকভাবেই। ককরোচ জনতা পার্টি তাদের তরফ থেকে বলা হলো যে তাদের কাছে অফার এসেছিল নেগোসিয়েশন করার জন্য, যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাটা তোমরা চেও না, ধর্মেন্দ্র প্রধানকে আমরা সরিয়ে দিচ্ছি এডুকেশন ডিপার্টমেন্টের থেকে অন্য কোনো ডিপার্টমেন্টে, কিন্তু তাতে তারা রাজি হয়নি। শেষ পর্যন্ত রাহুল গান্ধীর এই চাপের পরে একদম সরাসরি ইস্তফা দিতে হলো। কিন্তু এই যে সরাসরি প্রমাণ এবং তার সঙ্গে আজকের এই কথা, সেটা একদম মিলে যাচ্ছে। অর্থাৎ রাহুল গান্ধীকে কোথাও না কোথাও যে আধিকারিকরা থাকেন, আধিকারিকরা কাজ করেন, এত বছর ধরে সরকারি অফিসাররা, আইপিএস র্যাঙ্কের অফিসার, আইএএস র্যাঙ্কের অফিসার, তারা ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে সেই সব জায়গায় গিয়েছেন। প্রাইম মিনিস্টার্স অফিস বলতে একদম টপ লেভেলের আধিকারিক যারা, তারা বিউরোক্র্যাটস আমাদের দেশের, যারা দেশটা চালান। মূলত নেতা মন্ত্রী তো আসছে যেতে থাকেন বিভিন্ন ভোটের মাধ্যমে, কিন্তু আজ থেকে 15 বছর আগেও যে বিউরোক্র্যাটস ছিলেন, 15 বছর পরেও তিনি চাকরি করে যাচ্ছেন, তিনি ডিসিশন গুলো নিচ্ছেন। তো তাদের যে ডিসিশন, তাদের যে জায়গাটা, সেখান থেকে যদি বেরিয়ে আসে খবর এবং সেটা দেশের বিরোধী দলনেতার উপর, বিরোধী দলনেতা সবার সামনে সেটা বলছেন, এর আগেও তিনি বলেছেন যে সিস্টেম ভেতর থেকে কোলাপস করে গিয়েছে, তাহলে তো অবশ্যই ধরতে হয় এই মুহূর্তে যে কোথাও গিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সংসদে, সেইটার সঙ্গে অবশ্যই সরকারের বডি ল্যাঙ্গুয়েজটা একই জায়গায় একদম সমান্তরাল ভাবে চলছে। সরকার এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা সবাই এই মুহূর্তে খুব একটা সঠিক জায়গায় নেই। তারা সংখ্যার বলে অনেকটা এগিয়ে রয়েছেন। তারা সংখ্যা ইতিমধ্যেই 26 জন এমপি কে বাড়িয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে একদম সরাসরি এনসিপিআই এর মাধ্যমে 20 জন এবং তার সঙ্গে শিবসেনা থেকে 6 জন যুক্ত হয়েছে লোকসভায়। রাজ্যসভায় আমরা দেখতে পেয়েছি 10 জনকে বাড়িয়েছেন রিসেন্টলি। আম আদমি পার্টির থেকে 7 জন, তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি জয়েন করলেন 3 জন। এই ছবি আমরা দেখতে পেয়েছি। তো এই জায়গা থেকে যতই তারা সংখ্যার দিক থেকে এগিয়ে যাক, আদৌ কি সঠিক রয়েছেন? আপনারা ভাবার চেষ্টা করুন যে সংসদে একদম সরাসরি এই মুহূর্তে এনডিএ এর পাশে সংখ্যা, সেটা যদি লিখতে হয় তাহলে 319 লিখতে হচ্ছে। 319, 543 জনের মধ্যে 319 জন এনডিএ এর দিকে, তার মধ্যে ভারতীয় জনতা পার্টির 240 জন, আর অন্যদিকে কংগ্রেস পার্টি তাদের 99 জন মাত্র এমপি। সম্পূর্ণ ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের এমপি সংখ্যা কমতে কমতে এই মুহূর্তে 220-র কাছাকাছি। তারা এই মুহূর্তে সম্পূর্ণ রুল করছে পুরো সংসদে, পুরো বাদল অধিবেশনটায়। এবং এখান থেকেই যে কথাটা উঠে আসছে,
শেষ যে একদম লিটমাস টেস্ট, সেই লিটমাস পেপার টেস্টটা হবে কিন্তু আর 3 থেকে 4 মাসের দূরত্বে আমরা দাঁড়িয়ে আছি উত্তরপ্রদেশ ভোট। জানুয়ারি 2027 সাল এবং উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে এই যে মনসুন সেশনটা, তার প্রভাব পড়বে না আপনারা মনে করেন? তার কারণ একদম সরাসরি উত্তরপ্রদেশের মানুষ এই মুহূর্তে অত্যন্ত বিরক্ত হয়ে রয়েছেন যোগী সরকারের ওপর, এবং নরেন্দ্র মোদী এবং যোগীর সঙ্গে মুখোমুখি কনফ্রন্টেশনে যাবেন কিন্তু রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব। এবং ভোট যদি সঠিকভাবে হয় তাহলে কিন্তু পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন এবারে যোগী আদিত্যনাথের বেশ চাপ রয়েছে উত্তরপ্রদেশে। এই ভোটটা অতটা সহজ হবে না যতটা সহজ হয়েছে ইভেন পশ্চিমবঙ্গ জয় করা। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, পাড়ায় পাড়ায় মানুষের ক্ষোভ ছিল, গ্রামে গ্রামে মানুষের ক্ষোভ ছিল। সেই সরকারের বিরুদ্ধে জয় পাওয়াটা অনেকটাই বিজেপির কাছে কিন্তু এইভাবে হয়েছে যে মানুষ তৃণমূল বিরোধী ভোট দিয়েছেন তারা অনেকেই বামেদের ভোটার, অনেকেই একদম কমিটেডলি কংগ্রেসের ভোটার, তারাও এবারে তৃণমূল সরকারকে হারানোর জন্য বিজেপিকে ভোট দিয়ে দিয়েছে। এই জায়গাটা কিন্তু অত সহজ হবে না উত্তরপ্রদেশে। এবং ঠিক একই পরিস্থিতি উত্তরপ্রদেশে তৈরি হয়েছে, তার কারণ ব্রাহ্মণ সমাজ এই মুহূর্তে উত্তরপ্রদেশে কিন্তু এই চাঁদা চুরির যে বিষয়টা এবং সেটাকে নিয়ে যে একদম ধামাচাপা দেওয়ার চেষ্টা, সেটাকে ভালোভাবে নিচ্ছে না। তার সঙ্গে একদম আমরা দেখতে পেয়েছি যে উত্তরপ্রদেশের যুব সমাজ সবচেয়ে বেশি পরিমাণ কিন্তু যুক্ত হয়েছিল রাহুল গান্ধীর ছাত্র কি গুঞ্জ অনুষ্ঠান। সেখানে প্রয়াগরাজ, আপনারা বোঝার চেষ্টা করুন, যে প্রয়াগরাজে যোগী আদিত্যনাথের সরকার চলছে সেখানে ছাত্র কি গুঞ্জ অনুষ্ঠান করার জন্য রাহুল গান্ধীকে বহু বাধা দেওয়া হয়েছে। সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যে একদম সবার আগের দিন রাত্রিবেলা এসে বলা হচ্ছে যে সভা আমরা করতে দেব না, অথচ টাকা নিয়ে নেওয়া হয়েছে। এই সমস্ত করার পরবর্তীতে একদম সরাসরি ছাত্র কি গুঞ্জ অনুষ্ঠানে এত উপচে পড়েছিল ভিড়, সেখানে মানুষ জড়ো হয়ে আর রাহুল গান্ধীকে এক ঝলক দেখবেন শুধু তাই জন্য তার গাড়ি ঘিরে ধরে উন্মাদনা দেখিয়েছেন। এইগুলোর প্রভাব সরাসরি কিন্তু এই মুহূর্তে পড়তে পারে একদম উত্তরপ্রদেশের ভোটে, এটা অনেকেই বলছেন। এবং উত্তরপ্রদেশের ভোট যদি বিজেপির হাত ছাড়া হয়ে যায় তাহলে 2029-এর লড়াই অবশ্যই কিন্তু কঠিন। তার কারণ আপনারা যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা অবশ্যই এই মুহূর্তে জানুন যে উত্তরপ্রদেশ এমন একটা জায়গা, উত্তরপ্রদেশ এমন একটা রাজ্য আমাদের দেশে, যে উত্তরপ্রদেশে টপকে দিল্লির দরবারে পা বাড়াতে হয়। তার কারণ একটাই, পাটিগণিতের হিসেব। উত্তরপ্রদেশে এই মুহূর্তে 406টা রয়েছে এমএলএ সিট এবং তার সঙ্গে এমপি সিট রয়েছে 80টা। এই 80টা সিট এতটা ভাইটাল হয়ে যায় সম্পূর্ণই কিন্তু এই যে যোগী সরকার, তার সঙ্গে যে নরেন্দ্র মোদীর যে সখ্যতা, সেই যে সখ্যতার জায়গাটা কিন্তু এই 80টা সিটের ইকুয়েশনেই। এবং 2024 সালে যখন উত্তরপ্রদেশে বাজে ফলাফল করলো যোগী আদিত্যনাথের সরকার থাকা সত্ত্বেও 33-এ নেমে এলো, 33 সংখ্যায় নেমে এলো 80টার মধ্যে, এবং অন্যদিকে সমাজবাদী পার্টি চলে গেল 37-এ এবং কংগ্রেস চলে গেল 6খানা সিট পেয়ে। এই জায়গাটা কিন্তু নরেন্দ্র মোদী খুব ভালোভাবে নেননি। তারপর থেকে বহু কিছু করার চেষ্টা চলেছে উত্তরপ্রদেশে, কিন্তু সেই উত্তরপ্রদেশে পরবর্তী ভোটে কিন্তু খুব একটা সুফল হওয়ার কথা নয়। আজকের অন্তত এই যে মনসুন সেশনে শেষ হলো তার একটা এফেক্ট উত্তরপ্রদেশে কিন্তু পড়বেই। এবং মানুষজন কিন্তু দেখছেন, এবং যুব সমাজ, যেটা বিজেপির অন্যতম এতদিন ধরে একটা ভোট ব্যাংক ছিল, সেটা ছেড়ে চলে গিয়েছে। প্রয়াগরাজের ছাত্রকে গুঞ্জ সভা দেখেই আমরা বুঝতে পেরেছি। এবং তাছাড়া ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করার ক্ষেত্রে উত্তরপ্রদেশ থেকে বহু পরিমাণ কিন্তু এই মুহূর্তে অভিযোগ উঠে এসেছে, আমরা শুনতে পেয়েছি বারংবার সেই অভিযোগ। তাছাড়া অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কিছু হয়ে থাকে তাহলে রাম মন্দির, যে রাম মন্দিরটাকে একদম মাস্টার স্ট্রোক ভেবেছিল ভারতীয় জনতা পার্টি 2024 সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠা করে, যে সেটার উপর ভিত্তি করেই তারা জিতে যাবে 2024 সালে, সেই অযোধ্যায় তারা হেরে গিয়েছিল। এবং সেটার প্রভাব কিন্তু অবশ্যই পড়বে যখন একদম ভোটের ঠিক আগে সমাজবাদী পার্টি থেকে শুরু করে কংগ্রেস প্রত্যেকে এইটা নিয়ে প্রতিবাদ করলো যে রাম মন্দিরের চুরি, চান্দা চোর কাহা মিলেঙ্গে, বিজেপি কে দফতর মে। সেই পর্যায়ে দাঁড়িয়ে
যখন রাহুল গান্ধী বলছেন যে আমার কাছে সম্পূর্ণ ভেতর থেকে ইনফরমেশন আসে যে সরকার কোলাপস করছে, সিক্রেট ইনফরমেশন আমার কাছে আসে, এটার মাধ্যম কিন্তু একটাই, এটার ইঙ্গিত কিন্তু একটাই যে সরকার পরিবর্তিত হতে চলেছে। আজ না হোক কাল সরকার পরিবর্তিত হতে চলেছে। আমরা জ্যোতিষ চর্চা কখনোই করছি না, কিন্তু অবশ্যই পলিটিক্যাল অ্যানালিস্টরা কিন্তু বলছেন যে রাহুল গান্ধী এই মুহূর্তে যেরকম অ্যাগ্রেসিভ মুডে রয়েছেন এবং তার সেই অ্যাগ্রেশনটা সহ্য করতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে, সেই অ্যাগ্রেশনটা চাপা যাচ্ছে না পাল্টা একটা অ্যাগ্রেশন দিয়ে, তখন কিন্তু বোঝাই যায় যে কোথাও গিয়ে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি বেশ খানিকটা ব্যাকফুটে, এবং সেটা সংখ্যার একদম একটা ঘেরাটোপে তারা নিজেদেরকে রাখতে চাইছে যে আমরা সংখ্যার দিক থেকে কতটা এগিয়ে গিয়েছি। ফটোশুট সবসময় বাইরে আনা হচ্ছে যে এনডিএ তে কতজন নতুন ভাবে যুক্ত হলেন, এনডিএ কতটা শক্তিশালী, কিন্তু আদপে সংখ্যা কয়েক সেকেন্ড লাগে একদম হাতছাড়া হয়ে যেত। সেটা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বোঝা উচিত যে ক্ষমতা যদি কারোর সাথে না থাকে তাহলে তার সঙ্গে সংখ্যাও থাকে না, যতক্ষণ ক্ষমতা ততক্ষণ সংখ্যা। তাই এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কি একটু নড়ে চড়ে বসা উচিত নয়? তাদের সামগ্রিকভাবে যেভাবে চলছে তারা, সেটাকে আরেকবার প্রশ্ন করা উচিত নয়? আমরা জানি না, আপনাদের সামনে রাখলাম, আপনারা বিচার করবেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে দেখুন টক টু বাংলা। অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল, কাইন্ডলি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন। ধন্যবাদ।